ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর দেখা করার বহুবার চেষ্টা করে দেখা করতে পারছে কিনা আপনি জানেনি কি অবস্থা তাদের। সেই পররাষ্ট্রমন্ত্রী তাদের সামরিক বাহিনীর বিশেষ বিমান নিয়ে দেশে আসছে, এসে তারেক রহমানের সঙ্গে দেখা করে আবার চলেও গেছেন। বাংলাদেশে কি রাষ্ট্রীয় সফরে জয়শঙ্কর এর মধ্যে এসে বাংলাদেশের সঙ্গে আমাদের মানে কূটনৈতিক সম্পর্কের অনেক উন্নতির মধ্যে হয়েছে এরকম ঘটনা আছে? নাই। তার মানে উনি আসা মানে তারা এই বার্তাটা আরো একবার দিয়ে গেল যে আমরা অপেক্ষা করছি একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের জন্য, একটা ইলেকটেড গভর্নমেন্টের জন্য। কই এখন এনসিপি কোথায়? 30টা আসন নিয়ে বসে আছে। এইটা এনসিপির দোষ। এই তরুণগুলি সৎ তরুণ ছিল না, তারা প্রথম সুযোগ পেয়ে টাকা কামানোর জন্য ঝাঁপিয়ে পড়ছে এবং যার ফল তারা এখন ভোগ করতেছে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ, অপর প্রান্তে যুক্ত আছেন মাসুদ কামাল। মাসুদ কামাল, খুব ছোট ছোট করে কয়েকটা বিষয় আপনার সামনে উপস্থাপন করি। এক হলো যে এখন বলতে গেলে বেগম খালেদা জিয়ার যে প্রস্থান, বিদায়, এবং শেখ হাসিনা থেকেও নেই, তো হাসিনা খালেদার যে রাজনীতির যুগের সম্ভবত শেষ হলো, নতুন রাজনীতি, নতুন যেই যাত্রা শুরু হলো নতুন বছরে, আপনার কাছে কি মনে হয় কোনো গুণগত পরিবর্তন আসবে, নাকি খারাপের দিকে যাব, নাকি ভালোর দিকে যাব? কি প্রত্যাশা আপনার? না, আমার তো প্রত্যাশা ভালো। আমি তো সবসময় ভালো কিছুই প্রত্যাশা করব, আপনিও ভালো কিছুই প্রত্যাশা করবেন। খারাপের দিকে তো প্রত্যাশা থাকবে না আমাদের। কিন্তু হবেটা কি? আমি যা চাইবো তাই তো আর পাবো না। কি ঘটবে, কি ঘটতে পারে সেগুলো নিয়ে আমরা হয়তো আশঙ্কা করতে পারি। এক নম্বর কথা হলো যে খালেদার অধ্যায় শেষ, এটা তো প্রাকৃতিক ভাবেই শেষ। উনি তো যেহেতু ইন্তেকাল করেছেন, কিন্তু ওনার রাজনীতি কিছুটা থেকে যাবে। ওনার যে রাজনীতি, সে রাজনীতি হয়তো বিএনপি লিগেসি অনেকদিন আরো কিছুদিন বহন করবে। ওনারও তো কিছু ভালো ভালো পলিটিক্স ছিল, সেগুলো বিএনপি নিশ্চয়ই ফলো করবে। কাজে একদম নাই হবে সেটা আমি মনে করি না। কিন্তু হাসিনার অধ্যায় হয়তো অনেকে চায় না, হয়তো অনেকে চায় না, কিন্তু আপনি যখন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীর সঙ্গে কথা বলবেন, তখন কিন্তু তা আপনি অন্য একটা তথ্য পাবেন। তাদের মধ্যে কিন্তু এখনো তারা মনে করে যে আওয়ামী লীগে হাসিনার বিকল্প কেউ নাই। যেমন আমি নিজেই মনে করি, আমার কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন, আমি পার্সোনালি মনে করি যে হাসিনার অধ্যায়ও শেষ হওয়া উচিত। আমি মনে করি, এতে কে কি মনে করলো আমার কিছু যায় আসে না। কারণ উনি রাজনীতিটাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন, আওয়ামী লীগের যে আজকের দুরবস্থা, এর জন্য তো আমি এককভাবে হাসিনাকে দায়ী। প্রসঙ্গক্রমে আপনাকে প্রশ্ন করি যে ধরেন জি। আজকে যদি আহ, ওই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা বহাল থাকতো, অব্যাহত থাকতো, তাহলে তো আজকে প্রধানমন্ত্রীর পদে থাকতেন শেখ হাসিনা, এবং বেগম খালেদা জিয়া প্রাকৃতিক ভাবেই, শারীরিক ভাবেই তিনি আজকে যদি মৃত্যুবরণ করতেন, তাহলে আজকে আমরা যে শোকের সম্মানটা দেখলাম, শেষ আহ, মানে সময়টা, সেটা কি আমরা আশা করতে পারতাম আওয়ামী লীগের কাছ থেকে বা শেখ হাসিনার কাছ থেকে? আমি একটা কথা বলি, এটা অনেক অনেক কথা বলে, হাইপোথেটিক্যাল কথা অনেক বলে। আমি যেটা বলবো সেটাও তো আর ঘটিয়ে দেখানো যাবে না। কিন্তু আমি হুম, আপনাকে একটা কথা স্মরণ করে দিতে চাই। দেখুন, খালেদা জিয়ার ছোট ছিলেন কোকো যখন মারা গেলেন, ওনার লাশ মালয়েশিয়া থেকে নিয়ে আসা হলো, এবং ওনার বিরুদ্ধে কিন্তু ওই সময়ের আওয়ামী লীগ সরকার নানা ভাবে অর্থ পাচারকারী, অমুক তমুক, এমনকি এমনও শুনেছি যে উনি ড্রাগ এডিক্ট, এই ধরনের প্রচারণাও কিন্তু তারা ছড়িয়ে দিয়েছিল সমাজে। হুম, আরাফাত রহমান কোকোর জানাজার কথা আপনি খেয়াল আছে? হুম, হুম, বিশাল মনে আছে। জানাজা হয়েছিল, বিশাল বিপুল হুম, সংখ্যক লোক এসেছিল। হুম, তো তারা কি সরকারের রক্তচক্ষুকে ভয় পেয়েছিল? পায়নি। হুম, এরকম হয় দীপু ভাই, হুম, এটাই হয়, এটাই হুম, বাস্তবতা, আমরা অনেকবার দেখেছি। আপনি মানুষকে থামাতে পারতেন না তো। বরঞ্চ যদি শেখ হুম, হাসিনা এখন হুম, হুম, ক্ষমতায় থাকতো, হয়তো দেখা যেত এই জানাজাকে কেন্দ্র করে শেখ হাসিনা গভর্নমেন্টের একটা হেস্তনেস্ত হয়ে যেত। হুম, হুম, সবসময় মনে রাখবেন, আমি যেটা মনে করি, বাংলাদেশের মানুষের মন মানসিকতা সব সময় মজলুমের পক্ষে, অত্যাচারিতের পক্ষে। এবং হুম, তারা এই সুযোগটাও নেয় যে আমি অন্য সময় কিছু বলতে পারি না, কিন্তু জানাজার নামাজ লোকটা মারা গেছে, সেই সময় তারা কিন্তু তাদের ভালোবাসাটা প্রকাশ করে। আপনি দেখেন হুম, অনেক সময়, আমি আমি একটা
আমি আপনাকে একটা সর্বশেষ উদাহরণ দিই, সর্বশেষ, সেটা হলো যে শেখ হাসিনা আমলের শিল্পমন্ত্রী ছিলেন নূর মজিদ হুমায়ুন। হুম হুম নূর হুম মজিদ হুমায়ুন কিছুদিন আগে কিন্তু উনি মারা গেছিলেন, এবং হুম উনি হুম অত্যন্ত অবহেলার মধ্যে মারা গেছেন। একজন হুম সাবেক হুম মন্ত্রী, হুম আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এবং উনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেডে, একটা তার কোনো কেবিনেও না, হুম বেডে হুম অত্যন্ত অবহেলার মধ্যে উনি মারা গেছেন। মারা যাওয়ার পর এই যে একটা, উনি কি দুর্নীতি করেন নাই? নিশ্চয়ই করছেন। আওয়ামী লীগ আমলে কোন মন্ত্রী দুর্নীতি করে না রে ভাই? হাতে গোনা দিয়ে জনতা বাদ দিতে পারবেন। আর দুর্নীতি করে নাই কি? করছে। কিন্তু তারপরেও দেখেন, তার যদি মৃত্যুটা এরকম অবহেলায় না হতো, তাহলে তো এত লোক হতো না। কিন্তু যখন নরসিংদীতে ওনার জানাজা হয়েছে, জানাজা মাইকিং পর্যন্ত করতে দেয় নাই, কিন্তু জানাজার লোক কিন্তু কেউ থামাতে পারে নাই। সেই ছবিটা আমি দেখছি, লোক কেউ থামাতে পারে নাই। মানে একটা জানাজা মাইকিং করতে দেওয়া হয় নাই, কিন্তু লোক থামাতে পারে না। আপনি ভাবেন, আরেকটু আগে যাই, সাইদি জানাজার কথা ভাবেন, সাইদিকে ঢাকায় জানাজা বন্ধ করতে দেওয়া হলো না, কিন্তু হুম হুম হয় নাই। কিন্তু সাইদি জানাজা লোক হুম থামাতে পারছেন আপনি? থামাতে পারেন নাই। এটা হলো বাংলাদেশের মানুষের স্বভাব, বাংলাদেশের মানুষের চরিত্র, বাংলাদেশের মানুষের মানসিকতা, মানবিকতা এই পর্যায়ে, যে একজন হুম নিপীড়িত, একজন অত্যাচারিত, একজন লোকের উপর জুলুম করা হয়েছে, অথবা সে মনে করছে এই লোকটা ক্ষতিগ্রস্ত, সেই লোকের যখন জানাজা হয়, তখন আপনি মানুষের সেই ইমোশনকে থামাতে পারবেন না, থামাতে গেলে বিপদে পড়বেন। তো এখানেও তাই হুম হুম হয়েছে। খালেদা জিয়া ভাবেন তো, আপনার গত 17টা 18টা বছর এই ভদ্রমহিলার উপর দিয়ে জুলুম ছাড়া আর কিছু গেছে? গত 17-18 বছরে উনি কি একদিনের জন্য কোনো প্রশান্তি পেয়েছিলেন? দুই সন্তান দুই দেশে, দেখা হয় না, নাতিদের সঙ্গে দেখা হয় না, একা থাকেন, একজন বয়স্ক মহিলা একা থাকেন, শরীরে হাজার রকমের রোগ। মানে কি রে ভাই, এটা কি? তারপরে প্রতিনিয়ত সরকারি ভাবে তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার, মানে অপপ্রচারের কোনো সীমা অসীমা নাই। উনি তো সহ্য করছেন। এতিমের টাকা মেরে খেয়েছে। হুম এতিমের টাকা বলেন আপনি, একটা কথা হইল? এটা কিছু হইল? যে দেশে প্রধানমন্ত্রী নিজে বলে যে আমার পিয়ন 400 কোটি টাকা মারছে, তারা আমি কি করছি? শাস্তি দিছি, গণভবন থেকে বের করে দিছি, আর কিছু করি নাই, বের করে দিছি। আর একজন হুম সাবেক প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে 2 কোটি টাকা, এই অভিযোগ তা প্রমাণিত কিনা এটা নিয়ে এখন আমার সন্দেহ আছে। এটা হয় না। এবং ওইটাকে উনি মানেনও নাই। এক বেঞ্চি আরেক বেঞ্চ কি কি করছেন না, উদ্ভট সব আইন কানুন। তার 5 বছরের প্রথম জেল, হাইকোর্টে গেল, প্রমোশনের লোভে এক বিচারক বললো না 5-10 বছরের জেল, তো এনে ওই বিচারকের প্রমোশন হয়ে গেল এই কারণে। এগুলো তো আমরা সবাই দেখলাম রে ভাই। তো এর চেয়ে বেশি অবিচার, অন্যায় কি হতে পারে? আমি তো মনে করি, শুনলাম আমাকে ওই দিন একজন বলতেছে যে শেখ হাসিনা নাকি তারেক রহমানের কাছে ফোন করে নাকি সমবেদনা জানাচ্ছে। এবার এই সমবেদনা কি জানাবেন আপনি? আপনি এই বেদনার কিভাবে সমান ভাগিদার হবেন? প্রথমে তো শেখ হাসিনা উচিত ছিল এই সুযোগে জাতির কাছে ক্ষমা চাওয়া, যে আমি অন্যায় করেছি, হুম ওনাকে এটা করেছি, ওনার এটা করা উচিত ছিল আমি মনে করি। কিন্তু আমাদের এখানে সেই ধরনের কোনো কি নাই, সিস্টেম নাই, কাজে এটা কি বলবে না, বলার কিছু নাই। তো আহ সে কারণেই মানে বলছি যে এই এই অধ্যায় গেল, নতুন রাজনীতি, নতুন প্রত্যাশা কেমন হবে আমরা কিন্তু ঠিক বুঝতে পারছি না। এর মধ্যে আরেকটা বিষয় আসলো, সেটা হলো জয়শঙ্কর এসে শুধু কি শ্রদ্ধা জানালো নাকি একটা রাজনৈতিক বার্তাও দিল। আবার জামাতের আহ সাথে বৈঠক নিয়ে তোলপাড় হচ্ছে, সেই ভারতকে ঘিরেই আবার কিন্তু রাজনীতি আবার তোলপাড় হচ্ছে। মোদির চিঠি দেওয়া হলো তারেক রহমানের কাছে। আপনার কাছে এই মেরুকরণ বা সমীকরণটা কিভাবে দেখবেন? এটা খুব একটা, মানে এটা এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, কিন্তু আমি মনে করি ইন্টারেস্টিং মানে কি, মানে এতদিন ধরে যে রাজনীতিগুলি চলছিল আমাদের দেশে, মানে আমাদের এখানে একটা হুজুগের রাজনীতি চলে, যে হ্যাঁ ভারত ভাঙো, ভারতকে দখল করে ফেলাও, ভারত থেকে ফয়সলকে উদ্ধার করে নিয়ে আসো, আইনে নিয়ে ফাঁসি দাও, নানা ধরনের আজগুবি আজগুবি কাহিনী, মানে ছেলে মানুষ হিসেবে আচরণ আর কি। এই আচরণগুলির মধ্যে কোনো আমি কোনো দেখি না, মানে আপনার ধীর স্থির কোনো পদক্ষেপ দেখি না। বাট মানুষ এগুলি খায়, কাজে ওখান থেকে আবার আরেকজন, আরো দুজন আছে ফ্রান্সে এবং আমেরিকায়, তারাও বসে বসে হাওয়া দেয়, মানুষ লাফায়, লাফায় লাফায় একসময় নিজেই ক্লান্ত হয়, তখন চুপ করে থাকে,
আবার আরেকটা পরবর্তী আইটেমের জন্য অপেক্ষা করি, এইগুলো চলছিল আমাদের। বাট রিয়েলিটি হল, আপনি পৃথিবীতে এই বর্তমানে একা একা বাস করতে পারবেন না, আপনাকে প্রতিবেশীদের নিয়েই বাস করতে হবে। সার্ক কান্ট্রির লোকগুলো আসছে, দেখেন খালেদা জিয়া কি কোনো রাষ্ট্রীয় কোনো পদে আছে? নাই। খালেদা জিয়ার যে দল, সেই দল কি এই মুহূর্তে ক্ষমতায় আছে? না, তাও নাই। তাহলে খালেদা জিয়া কে? খালেদা জিয়া আমি ওভাবে দেখি, উনি 3বারের প্রধানমন্ত্রী, তাও একবার তাও বিতর্কিত, অল্প সময়ের জন্য বিতর্কিত নির্বাচন, সব মিলে 3বারের প্রধানমন্ত্রী। ওই 3বারও দেশের যে একদম স্বর্ণ যুগ ছিল সেটাও বলা যাবে না। অন্য অন্য দেশ যেভাবে হয় এভাবে ছিল একটা দেশ। তো 3বারের প্রধানমন্ত্রী উনি, আর তো কিছুটা। আর তারপরে আমি যদি আইন আদালতকে মানি, উনি সাজাপ্রাপ্ত আসামি, ওনার সাজাও কিন্তু চলছিল। দেখেন, একজন সাজাপ্রাপ্ত আসামি, তো এতিমের টাকা বেড়েছেন, এই ধরনের কথা বারবার বারবার করে বলা হচ্ছিল। তো এরকম একটা লোকের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে কে আসেন? ভুটানের পররাষ্ট্রমন্ত্রী আসছে, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আসছে, নেপালের পররাষ্ট্র উপদেষ্টা যিনি পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব সে আসছে, মালদ্বীপ থেকে প্রেসিডেন্টের বিশেষ দূত আসছে যিনি সেখানকার উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী, পাকিস্তানের স্পিকার আসছে, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এই সময় সারা দুনিয়াতে অন্যতম ব্যস্ত একজন মানুষ এবং খুবই পাওয়ারফুল লোক। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার জন্য বহুবার চেষ্টা করে দেখা করতে পারছি কিনা আপনি জানেনি কি অবস্থা তাদের। এই হলো অবস্থা। সেই পররাষ্ট্রমন্ত্রী বিশেষ তাদের সামরিক বাহিনীর বিশেষ বিমান নিয়ে দেশে আসছে, এসে তারেক রহমানের সঙ্গে দেখা করে আবার চলেও গেছেন। উনি আসছিলেন এখানে দেখা করার জন্য। তার মানে হলো যে এই দেশগুলি আসলে একভাবে ভাবছে, খালেদা যে একটা উপলক্ষ মাত্র, কিন্তু মূল চিন্তাটা হলো তারা ভাবছেন যে আগামীতে হয়তো এরাই ক্ষমতায় যাচ্ছে, এবং এখন থেকেই তারা সেই সম্পর্কটা করার চেষ্টা করছেন। বাংলাদেশে কি রাষ্ট্রীয় সফরে জয়শঙ্করের মধ্যে এসে বাংলাদেশের সঙ্গে আমাদের মানে কূটনৈতিক সম্পর্কের অনেক উন্নতি হয়েছে, এরকম ঘটনা আছে? নাই। তার মানে উনি আসা মানে তারা এই বার্তাটা আরো একবার দিয়ে গেল যে আমরা অপেক্ষা করছি একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের জন্য, একটা ইলেক্টেড গভর্নমেন্টের জন্য। এটা একদিক দিয়ে কিন্তু ডক্টর ইউনূসের জন্য এক ধরনের অপমানও বটে, একটা অপমানও বটে। আমি সেটাই ভাবছি, দেখেন পররাষ্ট্র উপদেষ্টার সাথেও দেখা করেননি, প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেননি, কিন্তু আইন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই দুইজনের সাথে কিন্তু আবার আহ দেখা করেছেন বা আলোচনা করেছেন, কিন্তু এটাও নিশ্চিত দেখলেন। এতেও কিন্তু একটা বার্তা বোঝা যায়। এটাও বার্তা। এবং এই জন্য তো দেখবেন ওই ইলিয়াস পিনাকি তারা কিন্তু আবার নিরাপত্তা উপদেষ্টার উপর মহাক্ষেপা, যে সে কেন গিয়ে ইন্ডিয়ায় যে অজিত দোভালের সঙ্গে দেখা করলো। এটা নিশ্চয়ই দেখবেন তাদের এত পেয়ারের লোক, তার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে এই কারণে। কিন্তু যারা ক্ষমতায় বসে তারা তো বাস্তবতাটা বুঝে, তাদের তো দেশটা চালাইতে হয় রে ভাই। এই যে ওরা যেরকম চায় এখনই ভেঙে ফেলাবো, মেরে ফেলাবো, সবাইকে মুখে ফেলাবো, ভাই এটা ইজি না, এত এত সহজ না, এটা উচিত না। এই যে এইগুলিতে আমি মনে করি যে আগামীতে আহ এটা একটা বার্তা বটে আমাদের জন্য, যে আমরা দেশে তারা কি মনে করে আমাদের দেশ সম্পর্কে, আমাদের নির্বাচন সম্পর্কে, আমাদের পলিটিক্যাল পার্টিগুলি সম্পর্কে। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে মানে জামাতের দিল্লি না ঢাকা তাদের কর্মীরা স্লোগান দেয়, কিন্তু ভারতের দুইজন কূটনীতিকের সাথে দেখা হলো, কথা হলো, এটা জামাত প্রকাশ করলো না, রয়টার্স এর মাধ্যমে প্রকাশ হলো, এতে কি জামাতের একটা মানে স্ববিরোধিতা প্রকাশ পাইলো কিনা? না, স্ববিরোধিতা না, এটাও তো আবার রয়টার যেটা প্রকাশ করছে সেখানেও তো জামাতের আমির সাহেবই প্রকাশ করছেন। তো রয়টারের নিজস্ব কোনো উদ্ঘাটন না, জামাতের আমিরই বলেছেন যে আমার সঙ্গে তাদের দেখা হয়েছিল, তারা বলেছিল এটা নিয়ে প্রকাশ না করি আমরা। তবে আমার কথা হলো কি, জামাতের আমির সাহেব বললেও জামাতের আমির সাহেব তখন এই জিনিসটাকে গোপন রাখাটা ঠিক হয়নি। ওনাদের উচিত ছিল তখনই প্রকাশ করে দেওয়া যে ভাই আপনারা বললে কি হবে, আমার তো একটা পলিটিক্স আছে, আমরা এটা করব। সেটার মাধ্যমে একভাবে হয়তো উনি সৌজন্যতা প্রকাশ করেছেন, কারণ ওনারা প্রকাশ করতে চান নাই। এটা একদিক দিয়ে হয়তো ঠিকই আছে, আবার আরেক দিক দিয়ে আবার ঠিক নাই। ঠিক নাই কেন? উনি তো আমার দেশের প্রতিনিধিত্ব করেন, এই দেশের মানুষের যে আস্থাটা ওনাকে ঘিরে আছে, সেই আস্থার জায়গায় তো উনি আঘাত করেছেন।
বাংলাদেশের মানুষ তো চায় নাই। বাংলাদেশের মানুষ আজকে উনি জিজ্ঞাসা করুন যে আমি একটা ইন্ডিয়ান লোকের সঙ্গে কথা বলবো, কিন্তু এটা আমি প্রকাশ করবো না, আমি কি করবো? দেখেন তো মানুষ কি বলে। তো এইটাই আর কি। জিএম কাদের তো সে কথাই বলছিল। হ্যাঁ, এবং তখন তো জিএম কাদেরের সমালোচনার মুখে পড়তে হয়েছে। আর যদি জিএম কাদেরের হুম, সমালোচনাটা সঠিক হয়ে থাকে, তাহলে জামাতের আমিরের বিষয়ে সমালোচনাটা সঠিক। কাজে এটা কিন্তু হুম, আপনি হুম, একদম মানে বাতিল করে দিতে পারবেন না। এটাই আর কি। রাইট। তো এই জয়শঙ্করের আসার মধ্য দিয়ে কি একটা আওয়ামী লীগের একটা বার্তা পেয়ে গেল যে দিল্লিতে যে আশ্রয় নিয়ে আছে সেই দিল্লির শাসনের একজন কর্মকর্তা বাংলাদেশে আসলো, তার মানে দিল্লি তার কূটনীতি নীতিটা পরিবর্তন করলো যে না, আমি আর আওয়ামী লীগ কেন্দ্রিক না, আমি বাংলাদেশ কেন্দ্রিক হব এবং জামাতের সাথে যেমন সম্পর্ক রাখবো তেমনি বিএনপির সাথেও সম্পর্ক রাখবো। অর্থাৎ দিল্লিও কিন্তু তার ভুলটা মূল্যায়ন করলো। মানে আওয়ামী লীগ কি এখানে ধরা খেলো কিনা, কারণ আওয়ামী লীগের কিন্তু অবস্থানের কোনো পরিবর্তন বা মূল্যায়ন নেই। আপনি এই ক্ষেত্রে কি বলবেন? না, এটা আপনি ঠিকই বলেছেন। কারণ এটা সত্য, বুঝছেন, যে আওয়ামী হুম, লীগকে, হুম, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ভারত আশ্রয় দিয়েছে, কোন সন্ধ্যা তারা গিয়েছে, আশ্রয় দিয়েছে, হয়তো আশ্রয় আরো কিছুদিন রাখবেও বটে, এটাও ঠিক আছে। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে আওয়ামী লীগ যে আমাদের এখানে তাদের জনগণের কাছ থেকে তাদের সমর্থন হারিয়েছে, এটা কিন্তু আওয়ামী লীগের কারণ, আওয়ামী লীগের নেতৃত্বের কারণ। আওয়ামী লীগের যে নেতৃত্ব আছে তাদের ভুলের কারণে তারা এখানে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা যত কিছুই বলুক, ষড়যন্ত্রের কথা বলতে পারে, অমুকের কথা বলতে পারে, অনেক কিছু বলে, এগুলো হলো কি আত্মতৃপ্তি, আর কিছু না। বাট আমরা যেসব মানুষ জানি আওয়ামী লীগ এদেশ থেকে বিতাড়িত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বের কারণে। এবং সেই নেতৃত্বকে নিয়ে যদি আওয়ামী লীগ আবার ফিরে আসতে চায়, আমার মনে হয় না সেখানে ভারতের ভূমিকা খুব ইতিবাচক থাকবে, এটা আমার মনে হয় না। অনেকে কিন্তু ভাবে, অনেকে এরকম ভাবনা চিন্তা করে যে আওয়ামী লীগকে আবার এনে বিএনপি ইন্ডিয়া এনে বাংলাদেশে বসাই দিবে রাষ্ট্র ক্ষমতায়। ওই ওই চিন্তা যারা করেন তাদেরকে বলবো, ভাই, ওই চিন্তা করতে করতে সারা জীবন কেটে যাবে, ইহকাল চলে যাবে, কাজ হবে না। কারণ ভারত তো ভাই পলিটিক্স করে, ভারত তো হুম, তাদের বাপমা না। ভারত তো তাদের জন্য এই দেশের মানুষের কাছে বিরাট ভাজন হবে না, হয়েছে তো, এক দফা তো হয়েছে, হয়তো দেখেছে লাভ কি হয়। লাভ তো কিছু হয় না। কাজে কোনো অন্য কোনো একটা দেশ আরেকটা দেশের সরকারকে টিকিয়ে রাখতে পারে না রে ভাই, এটা হয় না। যদি জনগণকে আপনি পক্ষে, তারা হেল্প করতে পারে, কিন্তু এনে বসিয়ে দেওয়া যায় না। এটা আমাদের এই ভূখণ্ডে আমাদের দেশের মানুষ মেনে নেবে না ভাই। আমাদের দেশের মানুষের চরিত্র, আমাদের দেশের মানুষের টাইপটা অন্যরকম। তারা কিন্তু ওই ধরনের মোসাহেব লোককে মেনে নিতে চায় না, খেয়ে থাকবে কিন্তু আত্মসম্মান নিয়ে থাকবে। এটা হলো স্বাভাবিক ঘটনা। কাজে এখানে আমার মনে হয় না, ওনাদেরও বোঝা উচিত আওয়ামী লীগকে যদি দাঁড়াতে হয় আওয়ামী লীগকে বুঝতে হবে, তাদের নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে। ওই পুরনো পরীক্ষিত ব্যর্থ নেতৃত্ব দিয়ে আবার নতুন করে আওয়ামী লীগকে যদি দাঁড় করাতে চায়, তাতে কেবল সময় ক্ষেপণই হবে, কাজের কাজ কিছু হবে বলে আমি মনে করি না। তো আমি আর একদম শেষের দিকে ছোট দুইটা করব যে তাইলে কি আমরা একটা রাজনীতির অধ্যায় শেষ হলো, নতুন বছর শুরু হলো, আমরা কি আবার সেই এখন দৃশ্যমান যে নির্বাচনের মাঠে লড়াই করবে বিএনপি আর অন্যদিকে জামাত থাকবে, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা আমরা কেমন দেখবো মনে হয়? এই সম্পর্কটা আসলে ভালো থাকবে না। এবং এটা আমি বলি আপনাকে, মূল যে সংকটটা হবে, সংকট আগামীতে নির্বাচন হবে আর 1.5 মাস পর, 1.5 মাস তো না, 1 মাস 12 দিন পর। তারপর আমরা একটা নতুন সরকার হতে পেতে যাবো। কিন্তু আমার কাছে এখনো মনে হয় নির্বাচনটা ভালো হচ্ছে না। যেভাবে নির্বাচন করতেছেন ডক্টর ইউনূস একটা ঝামেলা রেখেই যাচ্ছেন। এখন তো ডক্টর ইউনূস বুঝতে পেরেছেন যে তিনি যাদের পরামর্শে, যাদের কারণে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন অথবা স্থগিত করেছেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখছেন, সেই লোকগুলির জনগণের মধ্যে অবস্থান ভালো না। কই এখন এনসিপি কোথায়? 30টা আসন নিয়ে বসে আছে, এইটা এনসিপির দৌড়, এদের চাপে তো এটা করছে। আর জামাত, আমার বোঝা যাচ্ছে জামাতের চাপে করছে। জামাত কোথায় দেখেন, আগামীতে ভোট কটা পায়। জামাতের ভোট মাঝখানে অনেক বেশি মনে হয়েছিল, কিন্তু আমি কিন্তু ওদেরকে নিয়ে খুব একটা আশাবাদী না। আশাবাদী না মানে ওরা হুম, যতটুকু অগ্রসর হয়েছিল, দুইটা ঝড়ে, এই যে তারেক ঝড় আর খালেদা জিয়ার ঝড়, এই দুই ঝড়ে উড়ে গেছে অনেক কিছু, কিন্তু অনেক বড় বড় ফুটা উড়ে গেছে, বুঝছেন না? এই যে আগামী যে নির্বাচন যেটা হবে, সেই নির্বাচনটা আওয়ামী লীগ না থাকায় ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। বিএনপি এত ভালো একটা ইলেকশন করবে, জিতবে, কিন্তু তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কতটুকু পাবে, এটা নিয়েও বিএনপিকে নতুন করে চিন্তা করতে হবে। একদম শেষ প্রশ্নটা আপনার এই প্রশ্নের সূত্র ধরেই, তরুণদের একটা উত্থান
আশা করা ছিল। কিন্তু তরুণদের দুই দল, একটা অংশ বিএনপিতে আর একটা অংশ জামাতের সাথে নির্বাচন করার মধ্য দিয়ে আসলে তরুণদের উত্থানের, তারা যদি সারা দেশে তাদের প্রার্থী দিত তাহলে বোঝা যেত মানুষ তাদেরকে কেমন ভোট দিত বা যাচাই করতে পারতো। এখন তো যাচাই করারও সুযোগ থাকছে না। তাহলে কি তরুণ নেতৃত্ব, তরুণ দল তারা কি ব্যর্থ হলো? দেখেন, এই তরুণগুলি আসলে করাপ্টেড জ্ঞান, এই তরুণগুলি সৎ তরুণ ছিল না। এই হলো মূল সমস্যাটা। তারা প্রথম সুযোগ পেয়ে টাকা কামানোর জন্য ঝাঁপিয়ে পড়ছে, এবং যার ফল তারা এখন ভোগ করতে। যারা একটু সৎ ছিল তারা বেরিয়ে গেছে। আমি তো একটা কুপরামর্শ দিব বিএনপিকে। কুপরামর্শ দিব এই কারণে, এই তরুণদের যারা বেরিয়ে গেছে, যারা নমিনেশনে আছে, তাদেরকে বিএনপি উচিত এখন নমিনেশন দেওয়া, ধানের শীষ দেওয়া। দেখবে যে তাহলে কি হইতো। আর যেগুলি বিএনপি এই জামাতের সঙ্গে আছে, দেখেন না কয়জন পাশ করে। আমার তো মনে হয় না দুজন জনের বেশি পাশ করবে, দুইজনও পাশ করে একটা সন্দেহ আছে আমার। না, তাদের তো মূলত জামাতের ভোটের উপর নির্ভর করতে হচ্ছে। তো তাদের ওই আসলে ভোট পাশ সমর্থনটা করতে কেমন? পারবে না, ওই ভোট নিয়ে পাশ করতে পারবে না। তাহলে সংস্কারের ছিল যে প্রতীক নিয়ে দাঁড়াবে, 300 আসনে ভোট দেবে আর এবং আমাকে তারা সংস্কার সংস্কার করেন না তাহলে ভাই, বহুত সংস্কার তারা উচ্চ করছেন, আর সংস্কার করেন না। আচ্ছা বলেন তো দেখি, একটা কথা বলে শেষ করি, এটি শেষ কথা। এই যে সংস্কার করবেন, জুলাই সনদ, এনসিপি জুলাই সনদ চিকিৎসা করছে, না করে। করছে শুনছেন? তাহলে এরা কি একটু হিপোক্রেটের ভাই, বলেন আপনি। তুমি তো ওরাই তো জুলাই সংস্কার সবচেয়ে বড় প্রবক্তা, করছে সিগনেচার এখন পর্যন্ত। না, খুবই দুঃখজনক। আসলে এই সংস্কারের কনসেপ্টই ছিল যে আমরা আমাদের কি করব, পিআর এর উচ্চ কক্ষে থাকবো, ওই ভিত্তিতে উপরে যাব। কিন্তু তারাই তো না মেনে দলে বলে সব মানে সমঝোতার নামে অন্য দলের মানে হেল্প নিল। তাহলে আর স্বাধীনভাবে দাঁড়ানোর আর তো এটা থাকলো না। ঠিক আছে মাসুদ কামাল, অনেক ধন্যবাদ। দর্শক একটু লম্বা সময় নিই, আমার ভেতরেও কিছু প্রশ্ন ছিল, সেটা মাসুদ কামালের সাথে মেলে কিনা আমি সেটাও একটু টালি দিলাম এই সুযোগে। ভালো থাকবেন। নিশ্চয়ই আমরা সমসাময়িক বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।